হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা। তো এবার আমরা সিআই এর ক্লাস শুরু করি। প্রথমে লাস্ট ক্লাস অব্দি যতটা হয়েছিল পারে যদি কোনো কোশ্চেন থাকে করে নিতে পারো, নাহলে আমরা এবার নতুন টপিক শুরু করব। তো হোপফুলি গতদিন আমাদের মিনিম্যাক্স অ্যালগোরিদম মধ্যে হয়েছিল, যতটা ওপেন হলো। তোমার মিনিম্যাক্স অ্যালগোরিদমে বেশ কিছু তোমার লিমিটেশন রয়েছে, তাকে বলাই রয়েছে এখানে। The main drawback of the Minimax algorithm is that it gets really slow for complex games such as, আচ্ছা এগুলো হয়ে গেছিল মনে হচ্ছে। কতটা হয়েছিল বলো তো? তো মনে হচ্ছে এগুলো হয়ে গেছে। হ্যাঁ, সিমান্টিক নেট ফেট করিয়েছে আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, সেভেন্টি হয়ে হয়ে গেছিল। গেছিল। হ্যাঁ, এগুলো তো হয়েছে। এগুলো ডেফিনেশনাল, তারপরে অ্যাসারশনাল, এগুলো তো বলেছে আমার মনে পড়ছে। হাইব্রিড নেটওয়ার্ক, এগুলো সবই হয়েছে। ইনফারেন্স মেকানিজম, এগুলো বলেছে। ফ্রেমও আমরা শুরু করেছিলাম আমার মনে পড়ছে। মোস্ট প্রবাবলি স্ক্রিপ্ট থেকে শুরু হবে, তাই তো? স্যার স্যার, স্ক্রিপ্টটা ক্লাসটা হয়েছিল। হয়েছিল। স্ক্রিপ্ট হয়েছিল? আমার কিন্তু মনে হচ্ছে না স্ক্রিপ্ট হয়েছিল। আর মনে হচ্ছিল কতদিন আমাদের সেম অবধি হয়েছে, যতদিন আমার মনে পড়ছে। স্ক্রিপ্ট আমার মাথায় আসছে না করার তো দেখেছি। ও আমরা আচ্ছা স্যার, না না, স্ক্রিপ্টটা হয়নি, ওটা স্টার্টিং এর আগে আপনি বললেন যে আজকে অতটাই। স্ক্রিপ্ট থেকে আসতে শুরু হবে। দেখো, স্ক্রিপ্ট আরেকটা মজার ব্যাপার। আমরা রিয়েল লাইফে যখন কোনো নাটক অথবা ধর কোনো ড্রামা যখন পারফর্ম হয়, কোনো একটা সিনেমার কাহিনী লেখা হয়, সেটাকে কিন্তু কাহিনীটাকে ফার্স্টে স্টোরি লাইনটাকে একটা স্ক্রিপ্ট হিসেবে আইডেন্টিফাই করা হয়। সেখানে কে কোন পার্ট নেবে, কি কি ব্যাকগ্রাউন্ড থাকবে, কি কি এনভায়রনমেন্ট থাকবে, এগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো একইভাবে সিআই এর বা কম্পিটিশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে স্ক্রিপ্ট বলে একটা তোমার পার্ট রয়েছে। এবার সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো দেখো কি বলা হচ্ছে, স্ক্রিপ্ট ইজ a structure that describes a set of circumstances which could be expected to follow on from one another. It is similar to a thought sequence or a chain of situations which could be anticipated. It could be considered to consist of a number of slots of frames but with more specialized roles. A script is a structure that prescribes a set of circumstances that could be expected to follow on from একই কথা লেখা হয়েছে আরেকবার। Like a script for a play, যেটা একটু আগে বলছিলাম, the script structure is defined in terms of actors, roles, props and তোমার সিন। তো এই চারটে অপশন আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন আমাদের সামনে ওপেন হয়। সোজা কথা বলতে একটা পার্টিকুলার মানে সিচুয়েশনকে যখন আমরা পুরোপুরি একটা ড্রামা সিকুয়েন্স হিসেবে প্লেস করার চেষ্টা করি, সেটাই স্ক্রিপ্ট। ফ্রেমের সাথে সাথে ইকুয়ালি স্ক্রিপ্ট তোমার এআই এর ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট। একটা স্ক্রিপ্টকে যদি আমার সেন্সকে যদি আমরা ঠিকমতো আইডেন্টিফাই করে নিতে পারি, তো সেইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটাকে তোমার এগিয়ে নিয়ে যেতেও সুবিধা হয়। আজকালকার দিনে তোমরা অনেকে এআই ইউজ করে নানা রকমের ছবি ডিজাইন করছো, বা ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেও এরকম অনেক ছবি দেখা যায়। নানা রকম অ্যাপ চলে এসেছে। তো সেখানে দেখবে তুমি কোনো পার্টিকুলার টপিক দিয়ে দিলে অথবা টেক্সট লিখে দিলে, ও সেইভাবে ছবিটাকে জেনারেট করছে। তো যেটাকে জেনারেটিভ এআই বলা হয়। তো ফিউচারে তোমরা অনেক জেনারেটিভ এআই লাইনে অনেকে ক্যারিয়ারও করবে। তো স্ক্রিপ্ট কিন্তু জেনারেটিভ এআই এরই একটা মেইন পার্ট। ঠিক আছে? তো এবার সবার আগে স্ক্রিপ্ট কাকে বলে আমরা ফার্স্ট ক্যাটাগরিটা পড়ে নিই, কারণ এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে যথেষ্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে।
হোপফুলি আমরা পড়লাম। এবার স্ক্রিপ্ট কোথায় কোথায় বেনিফিশিয়াল সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো বলা হচ্ছে ইভেন্টস টেন্ড টু অকার ইন নোন রানস অর প্যাটার্ন। তাহলে যখন আমরা জানি যে কিভাবে একটা প্যাটার্ন ফলো করে কোনো একটা সিকোয়েন্স জেনারেটেড হবে, তখন সেখানে আমরা স্ক্রিপ্ট ইউজ করতেই পারি। ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ইভেন্টস এক্সিস্ট, entry conditions exist which allow an event to take place, prerequisites exist upon events taking place. Example কি হতে পারে, when a student progresses through a degree scheme or when a purchaser buys a horse. তো ধরো কোনো একটা পার্টিকুলার যখন তুমি ধরো দোকানে যাও কিছু কিনতে, ফার্স্টে দোকানে ঢুকলে আইটেম চয়েস করলে কাউন্টারে গেলে টাকা দিলে ওরা তোমাকে বিল দিলে তোমার আইটেম নিয়ে বেরিয়ে আসবে। তো এখানে পরপর অনেকগুলো তোমার ইভেন্টস রয়েছে, এটাকে প্রিরেকুইসাইটস এক্সিস্ট আপন ইভেন্টস টেকিং প্লেস হিসেবে আইডেন্টিফাই করি আমরা। তো এই কটা কারণের জন্য আমাদের স্ক্রিপ্ট অবশ্যই ইউজ করা দরকার পড়ে। স্ক্রিপ্টের বেশ কিছু তোমার কম্পোনেন্টস রয়েছে, যেমন এন্ট্রি কন্ডিশন, শুরুটা কিভাবে হবে স্ক্রিপ্ট, রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কি হতে পারে, প্রপস। তোমরা দেখবে একটা নাটক যখন হয় না, অনেক সময় তোমরা যদি স্ক্রিপ্টে নাটক দেখবে নানা রকমের তোমার ব্যাকগ্রাউন্ড থাকে। ধরো ফার্স্টে কোনো রুমের সেন্স দেখানো হচ্ছে, হয়ে যাওয়ার পরে অফিসের সেন্স দেখানো হচ্ছে। তো সেইভাবে ব্যাকড্রপ গুলো ফেলা হয় অথবা স্টেজটা সাজানো হয়, এটাকে বলে প্রপস। রোলস মানে কার কি কাজ সেটাকে আইডেন্টিফাই করা হয়। নেক্সট আসছে ট্র্যাক, কি হচ্ছে ভেরিয়েশন অন দ্য স্ক্রিপ্ট। ডিফারেন্ট ট্র্যাকস মে শেয়ার কম্পোনেন্টস অন দ্য সেম স্ক্রিপ্ট। হতেই পারে অনেকগুলো ট্র্যাক একটা সেম স্ক্রিন, ধরো অফিসের সেন্সটাই তুমি ইচ্ছা করে পরবর্তীকালে সেটাকে তুমি পুলিশের স্টেশনের সিন হিসেবে ইউজ করতেই পারো। নেক্সট আছে সেন্স, দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট অকার, পরপর যে সিকোয়েন্স গুলো অকার করবে। ধরো অফিসের সিকোয়েন্সের পরে পুলিশের স্টেশনের সিকোয়েন্স রয়েছে, যেটাকে এক একটা তোমার সিকোয়েন্স বলা হচ্ছে, যেগুলো পরপর অকার করবে। তো যতগুলো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ কম্পোনেন্টের, আগে সেগুলো একবার একটু পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা এই কটা তোমার কম্পোনেন্ট দেখলাম। নেক্সট কম্পোনেন্ট গুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করি যতটা দেখা যাচ্ছে স্ক্রিনে। তো হোপফুলি আমরা পড়লাম। তো একটা এক্সাম্পল এখানে দেখে নেওয়ার চেষ্টা করি। ধরো এখানে একটা সিচুয়েশন আমাদের সামনে এসেছে, ধরো একটা ব্যাংক চুরি হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে সেখানে কি কি আমরা সিন ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ধরো গেটিং আ গান, ফার্স্টে চুরি করতে গেলে তো তোমাকে বা ডাকাতি করতে গেলে তোমাকে একটা গান দরকার পড়বেই। হোল্ড আপ বা ব্যাংকে যেতে হবে, টাকা নিয়ে পালাতে হবে, এগুলো আমাদের মেইন সেম। তো এখানে প্রপস কি কি হতে পারে, গান, লুট, তুমি চুরি করছো, ব্যাগ নিচ্ছ, গাড়িতে এসে উঠছি। তো এগুলো প্রপস হিসেবে আমরা আইডেন্টিফাই করছি। কি কি রোল থাকতে পারে, বা অ্যাক্টর থাকতে পারে, রবার, ক্যাশিয়ার মানে রবার যে চুরি ডাকাতিটা করছে, ক্যাশিয়ার যার কাছ থেকে টাকাটা নিচ্ছ তুমি, ব্যাংকের একজন ম্যানেজার থাকতে পারে, পুলিশম্যান থাকতে পারে, ধরো তাকে তুমি শুট করে পালিয়ে গেলে। তো কিছু এন্ট্রি কন্ডিশনও থাকতে পারে, তুমি মানুষ কখন একটা চুরি টুরি করার চেষ্টা করে, যখন তার কোনো হয়তো কোনো দরকার রয়েছে। ধরো এখানে এন্ট্রি কন্ডিশন বলা রয়েছে, এখানে রবারকে আমরা এস দিয়ে আইডেন্টিফাই করছি, তুমি অন্য কোনো সিম্বল ইউজ করতে পারো। তো কি বলছে, এস ইজ পুয়ার, এস ইজ ডিস্টিটিউট, মানে তুমি মানে এতটাই হতোদ্যম হয়ে পড়েছো যে তুমি ভাবছো যে ডেসপারেট হইলে এবার আমাকে ব্যাংক চুরি করতেই হবে। তো এখানে তোমার কি কি রেজাল্ট আসতে পারে এর উপর বেস করে, তুমি যখন চুরি করলে তোমার অনেক মানি টাকা চলে আসলো, ব্যাংক ম্যানেজার অবশ্যই এগ্রি হবে যদি টাকা চুরি হচ্ছে। তো ক্যাশিয়ার ধরো যখন তাদেরকে তুমি বন্দুক তাক করছো, সে ধরো শক হয়ে গেল, আর পুলিশকে তুমি শুট করলে। তো এরকম ভাবে আমাদের পুরো জিনিসগুলোকে আগে, কম্পোনেন্ট গুলোকে আগে আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করতে হবে। যখন স্ক্রিপ্ট রেডি করা হয় সব সিনস আগে থেকে আমাদের জেনে রাখা দরকার পড়ে, নাহলে তো প্রপারলি আমরা সেটাকে শুট করতে পারবো না, অথবা সেটাকে আমরা
ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো ফার্স্টে এগুলো জাস্ট একটু মজার জিনিস, প্রচন্ড স্ক্রিপ্ট, একবার রিডিং দাও আরেকবার, দেন আমরা ফার্দার এগোবো। পরীক্ষার হলে কিন্তু স্ক্রিপ্ট লিখতে দেয়, তোমার 10 ইয়ার সলভ করার সময় দেখবে বা প্রিভিয়াস ইয়ার স্ক্রিপ্ট এসেছে কিন্তু, যতদূর আমার মনে পড়ছে। তো আরেকবার রিমাইন্ডার দিই, আজকে আমাদের পরপর দুটো ক্লাস কন্টিনিউশন হবে। প্রথমে আমরা সিআই করবো, তারপরে 5 মিনিট একটা ব্রেক হবে, তারপর আমরা আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে এগোবো। তো এবার আমরা এগোই সামনের দিকে। এবারে এন্ট্রি কন্ডিশন রেজাল্টটাও দেখে নাও, পুরোটাই আমাদের আগে অ্যাজাম্পশন করে নিতে হবে, নাহলে আমরা বেটার স্ক্রিপ্ট ডিজাইন করতে পারবো না। একজন স্ক্রিপ্ট রাইটার যখন মুভি অথবা কোনো নাটক অথবা তোমার ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লেখে, তাকে কিন্তু পুরো জিনিসটাকে আগে চেঞ্জ করে নেওয়া দরকার পড়ে। যত বেটার সে চেঞ্জ করতে পারবে, তত বেটার স্ক্রিপ্ট সে লিখতে পারবে। তিনটে সেন্স ধরো এখানে রয়েছে, বা ফাইনালি অবটেইনিং দ্য গান, রবিং দ্য ব্যাংক অ্যান্ড গেট অ্যাওয়ে। তো এবার আমরা দেখো জিনিসটাকে আগার চেষ্টা করছি পুরোপুরি, একটা এভাবে একটা ফিগার দিয়ে আইডেন্টিফাই করছি আমরা। কি কি প্রপস রয়েছে, জি, এল, বি, সি। জি মানে গান, এল মানে লুট, বি মানে ব্যাগ, সি মানে গেট অ্যাওয়ে কার্ড। রোল সি, আর হলো রবার, এম হলো ক্যাশিয়ার, ও হলো ব্যাংক ম্যানেজার, সি হলো পুলিশম্যান। এন্ট্রি কন্ডিশন কি হচ্ছে, কেন আমি ব্যাংকে চুরি করতে আসছি, আর ইজ পোর, আর ইজ ডিস্টিটিউট। রেজাল্ট কি, আর হ্যাজ মোর মানি, ও মানে ম্যানেজার ইজ এনডি, ক্যাশিয়ার ইজ ইন স্টেট অফ শক, আর বি ইজ শর্ট, মানে পুলিশম্যানকে আমরা শর্ট করবো, মানে গুলি করে পালিয়ে আসবো। তো এখানে দেখো জিনিসটাকে এইভাবে করা, এগুলোকে আমরা ডিটেলস সামনে আরো জানবো। প্রত্যেকটা সিম্বলের মানে আছে, কি ট্যান অথবা এমডি, এম ট্যান, এ ট্যান, এগুলো এক একটা তোমার স্ক্রিপ্ট লিখতে গেলে আমাদের কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো ইউজ করা দরকার পড়ে। যেমন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কিওয়ার্ড থাকে, এগুলো হলো যে তোমার স্ক্রিপ্টেড কিওয়ার্ড, এগুলো আমরা সামনে জানবো প্রত্যেকটা মানে। আপাতত জাস্ট ট্রেইলার দেখার মধ্যে একটু দেখো, ডিটেলস সামনে আলোচনা হবে। তাহলে ফার্স্ট সেন্সটাকে আমরা ডিজাইন করলাম, সেটা হলো তোমার কি হলো, গেটিং আ গান। কি করে তুমি দোকানে গেল ধরো, আর তোমার কোন একটা দোকানে গিয়ে গানটা নিল, তারপরে সে চয়েস করলো গানটা, দেন সেটাকে তোমার নিয়ে কিনে নিল। তাহলে ফার্স্ট হলো গেটিং আ গান। এবার হোল্ডিং আপ দ্য ব্যাংক, ব্যাংকে আমরা গেলাম, তো সেখানে কি কি করা হলো, দেখো এখানে আর পি ট্রান আর ইনটু ব্যাংক, এই টার্মগুলো আমরা সামনে জানবো, জাস্ট একবার করে পড়ে নেওয়া আগে। আর অ্যাটেন্ডাইজ, এম ও আর টি, সে তোমার ফার্স্টে নজর দেখে নিল ম্যানেজার কোথায় আছে, পুলিশ কোথায় আছে, আর তোমার ক্যাশিয়ার কোথায় আছে। তো সবার আগে সে চলে গেল ক্যাশিয়ারের কাছে, তারপরে গিয়ে তাকে পয়েন্ট করলো গান, তারপর তার থেকে মানি চাইলো হাত তুলে, দেন সে তোমার শুট করলো তাকে, তোমার পুলিশম্যানকে। তো পুরো সিকোয়েন্সটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। দেন গেট হয়ে কি করে সে পালাচ্ছে। এইভাবে যখন আমরা পুরো জিনিসটাকে একটা চার্ট তৈরি করার চেষ্টা করি, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে একটা স্ক্রিপ্ট। তো এবার এখানে যে টার্মগুলো ইউজ করলাম সেগুলো আমরা ডিটেলস সামনে জানবো। তো স্ক্রিপ্ট লিখতে আমাদের কিছু তোমার অ্যাডিশনাল পয়েন্টস আছে যেগুলো আমাদের জানা দরকার পড়ে। দেখো বলা হয়েছে, if a particular script is to be applied, it must be activated and the activating depends on its significance. If a topic is mentioned in passing, then a pointer to the script would be held. If the topic is important, then the script should be opened. The danger lies in having too many active scripts marked, as one might have too many windows open on the screen or too many recursive calls in the program. তো বেশ কিছু সমস্যা আমাদের রয়েছে, যেমন আমরা বিস্তারিত আলোচনা করবো, যেটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কি বলা হচ্ছে, provided events follow a known trail, we can use scripts to represent the actions involved and use them to answer detailed questions. মানে কি বলা হচ্ছে, ডিফারেন্ট ট্রেল
may be allowed for different outcomes of script. যেমন হতে পারে ব্যাংক রবারি, ধরো রং হয়ে গেল, প্রত্যেকটাতে ইফেল থাকা দরকার। তো প্রত্যেকটা স্ক্রিপ্টের সিন যেমন তেমন বেটার ভাবতে পারবে, তত বেটার স্ক্রিপ্ট রেডি হবে। তো একটা পয়েন্ট সবাই দেখে নাও, কোনো কোশ্চেন হলে করে নেবে। স্ক্রিপ্টের সামনে আমাদের অনেক পড়াশোনা আছে, দেখতেই পারবে। তো হোপফুলি আমরা এই অবধি পড়লাম। তো কম্পোনেন্ট গুলো একটু ডিটেলস আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। অলরেডি এর আগে আমরা দেখেছি, আরেকবার এখানে আইডেন্টিফাই করছি আমরা। আসলে এন্ট্রি কন্ডিশন, কারণ এগুলো একটা টার্মও পরিচয় তুলে দেয়। ফার্স্টে কি বলা রয়েছে, ইট মাস্ট বি ট্রু বিফোর দ্য ইভেন্ট ডেসক্রাইবড ইন দিস স্ক্রিপ্ট ক্যান অকার। এক্সাম্পল হতে পারে, ইন আ রেস্টুরেন্ট স্ক্রিপ্ট দ্য এন্ট্রি কন্ডিশন মাস্ট বি দ্য কাস্টমার শুড বি হাংরি অ্যান্ড দ্য কাস্টমার হ্যাজ মানি। তো এগুলো কন্ডিশন স্যাটিসফাই হলেই তুমি রেস্টুরেন্টে ঢুকতে পারবে। সো ইট ইজ এন্ট্রি কন্ডিশন। নেক্সট আছে ট্র্যাক, it specifies particular position of the script। কি হতে পারে, in a supermarket script the track may be cloth gallery, cosmetic gallery, এগুলো হতে পারে এক একটা তোমার পার্টিকুলার দোকান। নেক্সট হতে পারে রেজাল্ট, it must be satisfied or true after the event described in the script have occurred। কি হতে পারে, in a restaurant script the result must be true if the customer is pleased, the customer has less money। তো হতে পারে অনেক কিছু। তুমি যখন রেস্টুরেন্টে গিয়ে খাবে, কিছু তাহলে তোমার পয়সা কমে যাবে, খাবার খেয়ে তুমি সন্তুষ্ট হতেই পারো। এটা প্রপস হবে, PROPS, দিয়ে বানাতে একটু ভুল আছে। It describes the inactive or dead participants in the script। In the supermarket script, the props may be cloth, stick, doors, table, wheels, etc. তো একটা পার্টিকুলার সেন্স ক্রিয়েট করতে গেলে, তার সাথে একটা সিন ক্রিয়েট করতে গেলে আমরা যে পার্টিকুলার সাথে অবজেক্ট ইউজ করি, সেগুলোকে আমরা প্রপস হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ফাইনালি রোলস, it specifies the various stages of the script। In a restaurant script, the scenes may be entering, ordering, etc. কোনো রকম কাজ হতে পারে। These are the basic components while we are preparing a script। তো যে কটা পয়েন্ট দেখতে পাচ্ছি একবার করে পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। এখানে আরেকটা স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি, ধরো সেটা নাম হলো যে তোমার মুভি, ট্র্যাক ও সিনেমা হল, রোল হলো কাস্টমার, টিকিট সেলার, টিকিট চেকার, স্ন্যাক, যে ধরো স্ন্যাক বিক্রি করছে স্ন্যাক সেলার, ওটা পাশাপাশি হবে। প্রপস হলো তোমার টিকিট, স্ন্যাক, চেয়ার, মানি, টিকিট চার্জ, অনেক কিছু ধরে। টিকিট চার্জ একসাথে হবে, মাঝখানে কম পড়ে গেছে। এন্ট্রি কন্ডিশন, দ্য কাস্টমার হ্যাজ মানি, দ্য কাস্টমার হ্যাজ ইন্টারেস্ট টু ওয়াচ। এইভাবে ফার্স্টে আমরা ওই জিনিসটাকে ডেসক্রাইব করে নেওয়ার চেষ্টা করলাম। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। সিনস তৈরি হচ্ছে, ফার্স্টে কি হবে, এন্টারিং ইনটু দ্য সিনেমা হল, সেখানে আবার ওই টার্মসগুলো আমরা ইউজ করছি, সিবি ক্যান সি ইনটু দ্য সিনেমা হল। মানে যখন কোনো ট্রানজাকশন, তখন বেসিক্যালি আমরা পি ট্রান্স থেকে ইউজ
চয়েস করা সেটাকে ইনবিল্ট বলা, তো এরকম প্রত্যেকটার অনেকগুলো মানে আছে। এ ট্রান্স মানে হলো যেমন কোনো ফিজিক্যাল কোনো টাকা পয়সা লেনদেন করে সেটাকে এ ট্রান্স বলা হয়। তো প্রত্যেকটা সিম্বলের কিছু না কিছু বা কি হয় কিছু কিছু মানে আছে। তো 3 একবার সবাই দেখে নাও, কোনো কিছু থাকলে করে নেবে। ট্রান্স মানে ট্রানজাকশন। তো হোপফুলি আমরা ফার্স্ট দিনটা দেখলাম একইভাবে কিন্তু ধরো এন্টারিং ইনটু দ্য মেইন চেক গেট, যেখান থেকে টিকিট চেক করা হবে। তো যখনই কোনো তোমার অ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে আমরা পি ট্রেন আর এ ট্রেন দিয়ে আইডেন্টিফাই করি। তো এবার দেখো অনেকটাই তোমাদের জিনিসগুলো ফ্যামিলিয়ার হয়ে যাবে। এবার প্রত্যেকটা পয়েন্ট দেখো সিম্পলি আগে অব্দি যতটা থাকো নিজেরা বুঝতে পারছো কিনা, তোমার কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা দেখলাম এখানে আরেকটা সিন আমরা দেখতে পাচ্ছি, সিন 3। যতটা দেখবো তোমাদের কনফিডেন্স আরো হবে। এই সিনটা একবার দেখে নেওয়ার চেষ্টা করো। এটা বলাই হচ্ছে এন্টারিং ইনটু দ্য পিকচার হল, মানে তুমি হলে ঢুকছো। আগে যদি আমরা এদিক ওদিক তাকাই আমাদের সঠিক চেয়ারটা বের করার জন্য বা সিট। এখানে আরেকটা নতুন টার্ম আছে সিট। তুমি ধরো জিজ্ঞেস করলে টিকিট চেকার যে কোথায় তোমার সিট রয়েছে।
হোপফুলি আমরা পুরো সিনটা চেষ্টা করলাম। ফাইনালি আমরা যখন এক্সিট করে যাব, তার জন্য দেখতে পাচ্ছ লাস্ট সিন। এবার পুরো জিনিসটাকে যখন আমরা ছকে বেঁধে নেওয়ার চেষ্টা করি, আমাদের পুরো একটা পার্টিকুলার সিকোয়েন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, তার উপর বেস করে যদি কোনো জেনারেটিভ এআই অথবা আমাদের কোনো পার্টিকুলার এআই অ্যাপ ডিজাইন করা দরকার পড়ে, আমরা খুব চমৎকার ভাবে করতে পারবো। তো এটাও ওয়ান কাইন্ড অফ তোমার সিআই এর একটা টেকনোলজি যা খুব ইউজ হয়। তো এখানে একটাই প্রবলেম, তোমাকে পুরো জিনিসটা প্রপার নলেজ থাকতে হবে, তুমি স্ক্রিপ্ট রেডি করতে পারবে। তো ফাইনালি রেজাল্ট নেওয়ার চেষ্টা করো। তো হোপফুলি আমরা অনেকটাই কনফিডেন্স পেলাম কি করে স্ক্রিপ্ট রেডি করতে হয়। তো আরেকটা ফাইনালি আমরা জানার চেষ্টা করি। এখানে ধরো তুমি ডাক্তারের চেম্বার ভিজিট করবে হসপিটালে, তো সেটার জন্য ওরা হচ্ছে নিজেরাই দেখো যে আমরা বুঝতে পারবে না, কোশ্চেন করে নেবে। ফার্স্টে কম্পোনেন্ট গুলোকে দেখে নাও, আইডেন্টিফাই করছি। হোপফুলি আমরা বেসিক কম্পোনেন্ট গুলো দেখে নিলাম। এবার একটু সিন দেখে নেওয়ার চেষ্টা করি। সবার আগে আমরা তোমার ফার্স্ট সিন হলো আমাদের এন্টারিং ইনটু দ্য হসপিটাল, দেখে নাও। তার পাশে পরে আমার এন্টার ইনটু দ্য ডাক্তার চেম্বার আমরা রেডি করছি। তো এরপরে এগুলো দেখে নেওয়ার পরে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে যদি কোনো স্কিল থাকে, সেগুলোকে আমাদের সলভ করার চেষ্টা করতে হবে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা পরে করবো। আগে আমরা কনফিডেন্সটাকে তৈরি করে। তো পুরো সিন ওয়ানটা তোমরা সবাই দেখলে, এবার সিন টুটাকে দেখে নেওয়ার চেষ্টা করো। যেখানেই কোয়েশ্চেন হবে সাথে সাথে করে নেবে। তো হোপফুলি আমরা সিন টুটা দেখলাম, সিন থ্রি দেখে নেওয়ার চেষ্টা করি। তো হোপফুলি আমরা এই অবধি করলাম। এবার সিন ফোরটাকে দেখানোর চেষ্টা করো। এখন যেভাবে একটা চিত্রনাট্য লেখা হচ্ছে, খুব মজার একটা ব্যাপার। নেক্সট হলো সিন ফাইভ। তো
যখনই কোনো অ্যাক্টিভিটি হয় মনে রাখতে হবে সেটাকে আমরা এ ট্রান্স বলি, যখনই কোনো আমরা ট্রানজাকশন করি টাকা পয়সা সেটাকে আমরা তোমার এ ট্রান্স দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তাহলে একই সাথে যখন আমরা কোনো পার্টিকুলার ধরো তুমি হেঁটে যাচ্ছ, দৌড়াচ্ছ, এগুলো পি ট্রান্স দিয়ে আইডেন্টিফাই করি। তো হোপফুলি করলাম, তো ফাইনালি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কারণ তুমি ওষুধ কিনলে তোমার টাকা কিছুটা কমবে, সেটাই বলা রয়েছে। যখন তুমি এতগুলো টেস্ট করে ডাক্তার দেখালে তো তোমার খরচা কমবে। এবার আমরা সামনের দিকে এগোই। অ্যাডভান্স অফ স্ক্রিপ্ট কি বলা রয়েছে এখানে দেখো, অ্যাবিলিটি টু প্রেডিক্ট ইভেন্টস আর সিঙ্গলি কোয়ারেন্ট interpretation we build up for a collection of observations. এগুলো হলো মেইন অ্যাডভান্টেজ। স্ক্রিপ্টের ডিসঅ্যাডভান্টেজ কি, লেস জেনারেল অ্যান্ড ফ্রেম, কারণ তোমাকে আগে পুরোটাই জেনে যেতে হচ্ছে, তো সেটা অনেক সময় আমাদের ফার্স্ট টাইম মতো সম্ভব হয় না। মে নট বি সুইটেবল টু রিপ্রেজেন্ট অল কাইন্ড অফ নলেজ, স্বাভাবিক, কারণ কিছু নলেজ আছে আমরা থেকে জানি না রেজাল্ট কি হবে, গোল কি হবে, তো সেসব জায়গাতে স্ক্রিপ্ট কাজ করবে না। তো অ্যাডভান্স অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আবার করে নাও, কোনো কোশ্চেন করে নেবে। তো এবার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা আলোচনা করতে, যেটাকে সিডি বলা, মানে কনসেপচুয়াল ডিপেন্ডেন্স। যেভাবে আমরা তোমার ডিবিএমএস এর ফাংশনাল ডিপেন্ডেন্স এফডি শিখেছিলাম, এখানে রয়েছে তোমার কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি। খুব ইম্পর্টেন্ট টার্ম, প্রায় পরীক্ষার হলে কোশ্চেন আসে। তাদের বলা রয়েছে কনসেপচুয়াল ডিপেন্ডেন্স অরিজিনালি ডেভেলপড টু রিপ্রেজেন্ট নলেজ অ্যাকোয়ার্ড ফ্রম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো কি কি কাজ, কিভাবে মানে তোমার বা কি গোল রয়েছে তোমার কনসেপচুয়াল ডিপেন্ডেন্স, মানে পয়েন্ট করে মেনশন করা রয়েছে। কি টু হেল্প ইন দ্য ড্রয়িং অফ ইনফারেন্স ফ্রম সেন্টেন্স। একটা সেন্টেন্সে যখন আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, কতদিন আমরা সেই ফর্ম ক্যাট নিয়ে একটা গ্রাফ করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের হেল্প করে। নেক্সট কি বলে, টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ার্ড ইউজ ইন দ্য অরিজিনাল ইনপুট। তার সাথে সাথে দ্যাট ইজ টু সে ফর এনি টু সেন্টেন্স দ্যাট আর আইডেন্টিক্যাল ইন মিনিং there should be only one representation of that meaning. So যখন আমরা হায়ার একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করি অনেকগুলো সেন্টেন্স উপর বেস করে, we can use conceptual dependence. তো যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি একবার পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। হোপফুলি করলাম। এবার দেখো সিডি কি কি প্রোভাইড আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। A structure into which nodes representing information can be placed, a specific set of primitives at a given level of granularity. তো এগুলো প্রোভাইড করে। যে আমি একটু আগে যে স্ক্রিপ্ট দেখলাম, স্ক্রিপ্টে যে টার্ম গুলো আমরা ইউজ করেছিলাম, আমি বললাম একটু আমাদের টেইলরের মতো দেখে না, পরে এগুলো ডিটেলস জানতে পারবে। এগুলো প্রত্যেকটাই কনসেপচুয়াল ডিপেন্ডেন্সের এক একটা কম্পোনেন্ট। এবার সেগুলো আমরা দেখতে চলেছি। তো এখানে দেখো সেন্টেন্স গুলোকে তো আমরা স্ক্রিপ্ট হিসেবেও লিখতে পারি, নর্মাল ছবি দিয়েও দেখাতে পারি, দুটো পদ্ধতি আমরা দেখলাম, দুটোই কনসেপচুয়াল ডিপেন্ডেন্স ইউজ হচ্ছে। এখানে একটা কথা বলা হচ্ছে, sentences are represented as series of diagrams describe actions using both abstract and real physical situation. কি বলা হচ্ছে, দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এজেন্ট এন্ড অবজেক্ট আর রিপ্রেজেন্টেড, অ্যাকশনস আর বিল্ট আপ ফ্রম আ সেট অফ প্রিমিটিভ অ্যাক্টস which can be modeled by tense. দেখো এবার প্রত্যেকটার মাঝখানে বলা হলো যেগুলো একটু আমরা ইউজ করছিলাম, তার মতো কিছু তোমার কিওয়ার্ড রয়েছে। তো সব সিচুয়েশন ওয়াইজ আমরা সেগুলো ইউজ করি। যেমন এটা কি বলা হয়, ট্রান্সফার অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট রিলেশনশিপ। গিফট যেমন একটু আগে দেখলাম। পিট্রান কি বলে, ট্রান্সফার অফ দ্য ফিজিক্যাল লোকেশন অফ অ্যান অবজেক্ট। তো আমরা এগুলো কিন্তু থেকে দেখতে পাচ্ছি। কি করে, অ্যাপ্লিকেশন অফ আ ফিজিক্যাল ফোর্স টু অ্যান অবজেক্ট, কাউকে পুশ করলে অথবা কাউকে একটা চড় মারলে, কারোর সাথে হ্যান্ডশেক করলে, এগুলোকে প্রোপেল বলা হচ্ছে। ইনস্ট্যান্ট কি করে, ট্রান্সফার অফ মেন্টাল ইনফরমেশন, তুমি কাউকে কিছু বলছো। এমবিল কনস্ট্যান্টলি ইনফরমেশন ফ্রম ওল্ড ডিসাইড অথবা চয়েস, আমরা দেখছিলাম। স্পিক আর তারা সাউন্ড হচ্ছে কাউকে কিছু বলছে। স্পিক অ্যাটেন্ড, ফোকাস দ্য সেন্স অন এ স্টিমুলাস, ধরো শুনছো, তাকাচ্ছো, আমরা দেখছিলাম। মুভ, মুভমেন্ট অফ আ বডি পার্ট বাই ওনার, ঠিক আছে। গ্লাস, ক্লাস তুমি ধরো কাউকে, ধরো তুমি গাড়িতে তুমি ব্রেক কষলে অথবা হর্ন দিলে। তারপরে ইনজেস্ট,
ইনজেস্টিং কি বলে, ধরো তুমি খাচ্ছ। তো এইগুলো হলো বেসিক এক একটা কিওয়ার্ড আমরা স্ক্রিপ্টের সাথে ইউজ করে একটা কনসেপ্টুয়াল ডিপেন্ডেন্সির এক একটা। একবার দেখে নাও, এগুলো তো প্রিমিটিভ এক হিসেবে আমরা আইডেন্টিফাই করি। অলরেডি এগুলো অনেকগুলো আমরা এর আগে স্ক্রিপ্ট তৈরি করতে দেখতে গিয়ে লিখে এসেছি। তো তোমাদের সিলেবাস যেরকম মজবুত, আগে আমাদের কনসেপ্টুয়াল ডিপেন্ডেন্সি আসার উচিত ছিল, তারপরে স্ক্রিপ্ট আসা উচিত ছিল। সেখানে আগে উল্টোটা করে দিয়ে, তার আগে যদি আমরা কনসেপ্টুয়াল ডিপেন্ডেন্সির টপিকটা থাকে, আগে আমরা এই সিম্বল গুলো জেনে নিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট করতে গেলে আগে ইজি হতো। তো আমাদের যেহেতু উল্টো হয়ে গেছে, এই পয়েন্টগুলো দেখতে থাকো, কোনো প্রশ্ন হলে বলে নেবে। তো হোপফুলি আমরা পয়েন্ট খুব ভালো করে দেখলাম, কারণ আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা হলে স্ক্রিপ্ট রেডি করতে গেলে, কারণ ভুলভাল কিওয়ার্ড ইউজ করলে কিন্তু স্ক্রিপ্ট মানেই চেঞ্জ হয়ে যাবে। আরো কিছু রয়েছে, এক্সেল কি বলে, অ্যাক্টর গেটিং রিড অফ অবজেক্ট ফ্রম হোয়াট দ্য এক্সাইটেশন দেখাচ্ছে, অথবা তোমার কোয়েশ্চেন চলে আসে, এগুলো এক্সেল হিসেবে আইডেন্টিফাই করবে। একসাথে সাথে তোমার আরো কিছু বিল্ডিং ব্লক রয়েছে, যেমন পিপি, রিয়েল ওয়ার্ল্ড যেটা পিপি দিয়ে আমরা আইডেন্টিফাই করি, অ্যাক্ট, রিয়েল ওয়ার্ল্ড অ্যাকশন, পিএ অ্যাট্রিবিউটস অফ অবজেক্ট, ডাবল এডি অ্যাট্রিবিউট অফ অ্যাকশন, টি মানে টাইম, আর এলওসি মানে লোকেশন। সেগুলো আলোচনা আমরা এর আগে করেছি। যখন আমরা কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করি, এখানে বেশ কিছু রুলস আছে, এই রুলস গুলো পড়লে অনেক সময় আসে। টোটাল আমরা দেখতে পাচ্ছ কত রুল রয়েছে, রুলস গুলো আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট রুল কি বলে, ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান অ্যাক্টর অ্যান্ড দ্য ইভেন্ট হি অর শি কজেস। রুল কি বলে, ইট ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন পিপি এন্ড পিএ দ্যাট আর asserted to describe it। প্রত্যেকটা রুলের উপর বেস করে এক একটা আমাদের অ্যাকশন ডিজাইন করতে হবে, বা আমরা তোমার স্ক্রিপ্ট রেডি করতে পারি। It describes the relationship between two people, one of which belongs to the set of defined by the other। 4 number rule বলেছে, describe the relationship between a PP and an attribute that has already been predicted on it। তো নানা রকম রুল রয়েছে, কখন কোন রুল আমরা ইউজ করবো সিচুয়েশন আমাদের বলবে। 5 number rule কি বলে, describe the relationship between two people, one of which provides a particular kind of information about the other। Rule 6 কি বলে, describe the relationship between an act and the PP that is the object of that act। Rule 7 clearly describes the relationship between an act and the source and the recipient of the act। Rule 8 কি বলে, it describes the relationship between an act and the instrument with which it is performed। This instrument must always be a full conceptualization, not just a single physical object। Rule 9 কি বলে, it describes the relationship between an act and its physical source or destination। তো যত রকম মানে কিছু রুল আমরা দেখতে পারি, যেগুলো আমরা যখন কনসেপচুয়াল ডিপেন্ডেন্স ইউজ করার চেষ্টা করি, কোথাও এগুলো অ্যাপ্লাই করতেই পারি, কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অথবা অ্যাট্রাকশন দেখা গেলে। তো এই কথাগুলো আরেকবার একটু চোখে বুলিয়ে দেখে নাও।
রাতারাতি মাথায় ঢুকবে, একটু পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে। যে রুল বুঝে সমস্যা হচ্ছে একবার জাস্ট কোশ্চেন করে নিতে পারো, তারপরে আমি এক্সপ্লেন করে দিতে পারবো, সেগুলো সামনে আমরা একটু ডিলাবারে করবো। তো এবার আমরা নেক্সট আরো কিছু রুলস আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ রুল 10, 11, 12, 13, 14। রুল 10 কি বলে? It represents the relationship between a PP and a state in which is started and another in which is ended. Rule 11 কি বলে? It represents the relationship between one conceptualization and another that causes it. Rule 12 কি বলে? It represents the relationship between conceptualization and a time at which the event occurred is described. Rule 13, it describes the relationship between one conceptualization and another, that is the time of the past. Or finally, rule 14 কি বলে? It describes the relationship between conceptualization and the place at which it occurs. তাহলে প্রত্যেকটা ফিচার বেস করে এক একটা রুল আছে, যখন যেটা দরকার হবে তখনই সেটা আমরা ইউজ করবো। একবার বাকি এই রুল যেগুলো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। এই যে জিনিসগুলো পড়লাম সেগুলো একটু এক্সাম্পল এখানে বোঝানোর চেষ্টা করা রয়েছে, অলরেডি আমরা এর আগেও দেখে এসেছি এগুলো। তো উপরে ছবিটা আমরা এভাবেও দেখতে পারি। তো ছবিটা এটাকে অ্যাডাপশন বলা হচ্ছে। প্রত্যেকটা মান এখানে বলে দেওয়া রয়েছে ছবিটায়। দেখো এখানে অ্যারো দিয়ে কি বোঝানো হচ্ছে? ডিরেকশন অফ ডিপেন্ডেন্সি, কে কার উপর ডিপেন্ডেন্ট। ডাবল আলু ইন্ডিকেট টু ওয়ে লিঙ্ক বিটুইন অ্যাক্টর অ্যান্ড অ্যাকশন। পি বলতে আমরা পাস্ট টেন্স বুঝি। অ্যাডট্রান্স বল ওয়ান অফ দ্য প্রিমিটিভ অ্যাক্ট ইউজ বাই দ্য থিওরি, তবে আমরা দেখছিলাম। ও বলতে তো অবজেক্টিভ কেস রিলেশন বলা হয়, রিসিপিয়েন্ট কেস রিলেশন। তো কিছুটা আমরা ধারণা পেলাম। এর পিছনে অনেক কনসেপ্ট রয়েছে, তোমাদের তো পুরো ওভারভিউ সিলেবাস, নাহলে তোমার স্ক্রিপ্ট নিয়ে একটা চ্যাপ্টার থাকে যখন তোমরা এমএসসি লেভেলে যাবে বা এমটেক লেভেল, তো অনেক কিছু শেখার থাকে। So when it was the main goal of CD representation is to capture the implicit concept of a sentence and make it explicit. In normal representation of the concept beside actor and object, other concepts of time, location, source, and destination are also mentioned. Following conceptual terms are used in CD. সেগুলো আমাদের মনে রাখতে হবে ডিজাইন করতে গেলে, যেভাবে আগে দেখতে পাচ্ছ কত কিছু মনে রাখতে হয় যখন আমরা কনসেপ্টুয়াল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করছি। ও বলতে আমরা অবজেক্টের রিলেশনশিপ বুঝি, আর বলতে রিসিপিয়েন্ট কেস রিলেশনশিপ, পি বলতে পাস্ট, এস বলতে ফিউচার, নীল বলতে প্রেজেন্ট, টি বলতে ট্রানজিশন, টিএস বলতে স্টার্ট ট্রানজিশন, টিএফ বলতে ফিনিশার ট্রানজিশন, কে বলতে কন্টিনিউইং, জিজ্ঞেস করতে ফাইনাল ইন্টারোগেটিভ, স্ল্যাশ হলো নেগেটিভ, আর সি মানে কন্ডিশন। যেখানে প্রত্যেকটা রুল এগুলো প্রথমে একটা রুল তুলে বলতে পারে তার অ্যাজাম্পশন ডিজাইন বলো। এবার এগুলো দেখে নিই আমরা। ফার্স্ট রুল যেটা বলেছিল সেখানে ছবিতে বোঝানো হচ্ছে পিপি ডাবল অ্যারো অ্যাক্ট। ফার্স্ট রুল আমি একটু দেখলাম, ওটাকে এখানে আইডেন্টিফাই করার জন্য করতে যদি বলা হয় ফার্স্ট রুল তোমার কনসেপচুয়াল ডিপেন্ডেন্সি ডিজাইন করো, সেইভাবে আমাদের রাখতে হবে। তবে এখানে বলে দেওয়া হচ্ছে ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যান ইভেন্ট হি অর শি কজেস। আগে খুলে দেখতে হবে, এখানে মেনশন করা রয়েছে। তো এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে রাম র্যান, মানে রাম পালিয়ে গেল। তো রাম পাস্ট টেন্স, মানে র্যান মানে পাস্ট টেন্স, এর উপরে পি লিখলাম,
স্পিড ট্রান্স। আমি একটু আগে দেখছিলাম যখনই কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করে কোনো তোমার অবজেক্ট, সেটাকে আমরা স্পিড ট্রান্সে আইডেন্টিফাই করি। তো এইভাবে আমাদের কনসেপচুয়াল ডিপেন্ডেন্স ডিজাইন করতে হয়। তাহলে রুল ওয়ানটা একবার ভালো করে দেখে কোনো কোশ্চেন থাকলে করে নেবে। এবার যদি রুল ওয়ানটা বুঝে থাকো, রুল টুটা নিচে মেনশন করে দেওয়া আছে, একবার নিজে দেখার চেষ্টা করো বুঝতে পারছো কিনা, নাহলে আমি আবার এটাকে এক্সপ্লেন করবো, আগে নিজেরা ট্রাই করো। তো সবাই রুল নাম্বার টুটা কি বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন থাকলে করে নিতে পারো। এবার একইভাবে রুল থ্রিতে দেখো আমরা পিপি, তোমার ডাবল এন্ডিং অ্যারো পিপি করেছি। কি বলে? ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন টু পিপিস হোয়ার ওয়ান পিপি ইজ ডিফাইন্ড বাই আদার। তো র্যাম, ধরো রাম ইজ আ ডক্টর, তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি ডক্টর মানে র্যাম আর রাম মানে ডাক্তার। ধরো দুজন দুজনকে তোমার জাস্টিফাই করছে, এইভাবে আমরা করতেই পারি। তো রুল থ্রিটা একবার দেখে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তার প্রত্যেকটা রুল যেগুলো এর আগে আমরা দেখেছিলাম সেগুলো কি করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি এখানে দেখানো হয়েছে উইথ এক্সাম্পল। তো নেক্সট আসছে রুল ফোর। নিজেরাই দেখো আগে, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি দেখলাম, আমরা বুঝতেও পারলাম। এবার রুল ফাইভটা দেখে নাও। তো হোপফুলি রুল ফাইভ আমরা বুঝলাম। রুল সিক্সটা দেখে নাও, যেটাই বুঝতে সমস্যা কোশ্চেন করে নেবে। এবার রুল সেভেন, যেটা বেশ কিছু দেখার আছে, আগে যতটা আছে দেখে নাও। এবার এখানে দেখে নাও, রাহুল গিভ আ বুক টু, ধরো এখানে ডোনার ব্যাপার রয়েছে। তো হোপফুলি এই অবধি আমরা বুঝতে পেরেছি, আরো কোনো ফার্দার কোয়ারি নেই। এবার রুল এইটটা দেখে নাও। তো পরিচালক একটা রুল তুলে দিয়ে বলতে পারে এটা অ্যাজারশন ডিজাইন করো, এইভাবে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। এখনো বলছি, চুপ করে বসে থাকলে কিন্তু তোমার কোশ্চেন আমি বুঝতে পারবো না। যেটাই বুঝতে সমস্যা হচ্ছে রুল আমাকে আগে জিজ্ঞেস করে নেবে, আমি বুঝিয়ে দেবো। কিন্তু সেই কনফিডেন্সটা রয়েছে যে তোমরা পারবে, কারণ বেসিক জিনিসগুলো আমরা এগিয়ে নিয়েছি। এবার রুল নাইন দেখে নাও।
হোপফুলি রুল 9টা আমরা দেখলাম। রুল 10, ফার্স্টে বেসিক রুলটা দেখলাম কিভাবে আইডেন্টিফাইড হয়েছে, আর নিচে আমরা এক্সাম্পলও দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমরা একটা বড় চ্যাপ্টার শেষ করার প্রায় শেষের দিকে চলে এসেছি। চ্যাপ্টারটা এতটাই বড় এবং এত টপিক মেনশন ছিল, পরীক্ষা হলে টু সাম এক্সটেন্ট এই চ্যাপ্টারটা পড়লে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে গেলে পাস করে চলে আসতে পারবে, এত টপিক রয়েছে। আমরা তো খালি পাস করার জন্য পরীক্ষা দেবো না, ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষা দিই। তো সেখানে দাঁড়িয়ে আমাদের নেক্সট চ্যাপ্টার ইকুয়ালি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো হোপফুলি আমরা রুল 10 বুঝতে পারলাম, রুল 11-এ আমরা চলে আসি। তো এখানে মেইন ব্যাপারগুলো হলো কিন্তু আমাদের পিভিটি অ্যাক্ট এবং প্রত্যেকটা যে ও বা বিভিন্ন সিম্বল ইউজ করছি পিপি অ্যাক্ট, প্রত্যেকটা মানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দেন তার উপর বেস করে আমাদের ডিজাইন করতে হবে। তো বাড়ি যেটা একটু ভালো করে থরলি দেখবে, ফার্দার কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাস আমাকে একটা কোশ্চেন করে নেবে। আমাদের পরে নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। রুল 12 একবার দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি যত রীতি দেখতে পারলাম আমরা বুঝলাম। তো এর এক্সাম্পলটা একবার দেখে নাও। তো দেখা যাক একটা সেন্টেন্স থেকে তার আমরা অ্যাজারশন রেডি করছি কিভাবে। এভাবে কিন্তু পরীক্ষার সেন্টেন্স দিয়ে বলবে যে তার অ্যাজারশন রেডি করো, অথবা কোনো একটা রুল তুলে দিয়ে বলবে তার অ্যাজারশন শো করো উইথ অ্যান এক্সাম্পল। এই 14টা রুলই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটাই হলো মেইন। তো হলে এই অবধি আমরা বুঝলাম। এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আরো কিছু এক্সাম্পল দেখানো রয়েছে। বেশ কিছু এক্সাম্পল এক্সট্রা দেখানো রয়েছে। এগুলো থরলি বাড়িতে আবার কিন্তু দেখতে হবে, রাতে এগুলো হবে। এবার আমরা যে কটা এখন অব্দি পড়লাম সেগুলো একসাথে খানিকটা তোমার টেবিল করে আমি আনার চেষ্টা করেছি, পুরো তো থরলি একবার দেখে নাও। ফ্রেম, সিমেন্টিক, প্রোডাকশন রুল বেশ কিছু আমরা দেখেছি, যখন যে কোনো নলেজ রিপ্রেজেন্টেশনের কাজে আমাদের ইউজ হয়। তো এগুলো আলাদা আলাদা করে আসতে পারে, অনেক সময় তোমার ডিফারেন্স হিসেবে আসতে পারে। তো এই টেবিলটা আমাদের সেই কাজে করবে।
তো এরই সাথে সাথে আমাদের একটা বড় চ্যাপ্টার শেষ, আমরা আমাদের নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন টপিক শুরু করব। তার আগে এই চ্যাপ্টারটার উপরে একটা ক্লাস টেস্ট হবে, কারণ অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ক্লাস টেস্টটা আমাদের নেক্সট সপ্তাহে রোববারে হবে। রোববার আমি দিচ্ছি না, একটা সপ্তাহ টাইম দিচ্ছি। তো রোববার রাতে 8টা থেকে হবে। যারা যারা দিতে চাও 7:30 আমাকে নক করবে গ্রুপে, আমি কোশ্চেন পাঠাবো, করতে হবে। তো তার আগে অবধি যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে তোমরা আগামী সপ্তাহে বুধবার আমাকে কোশ্চেন করে নিতে পারবে এই চ্যাপ্টার নিয়ে। আর আগামী বুধবার থেকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। সেখানে তার আগে এই পুরো থরলি এই চ্যাপ্টারটা তোমরা পড়ে নেবে, যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে করে নেবে। দেন ওই সপ্তাহে রোববার গিয়ে আমাদের পরীক্ষা হবে। এই রোববার না, আবারও বলছি পরের রোববার। অনেকদিন সময় পাচ্ছ, 10 দিনের মতো। তো ক্লাস টেস্ট সবসময় যারা যারা বসতে চাও তারা বসবে, কারণ এই চ্যাপ্টারটা যদি আমরা ঠিকঠাক কি বললাম আমরা পাস করার জায়গায় সিকিউর করে ফেলতে পারবো। তবে সেই জায়গাটা সিকিউর করার জন্য আমি ক্লাস টেস্টটা দিতে বলছি, এর বাইরে কিছু না। তো হোপফুলি আমরা বুঝে গেলাম আজকের এই যা যা টপিক ছিল। তারপরেও দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র আমরা করলাম, মজার জিনিসপত্র আজকে আমরা আইডেন্টিফাই করলাম। এগুলো কিন্তু ম্যাথের মতো আসে সলিড মার্ক। তো বাড়িতে কিন্তু থরলি আমাদের আবার পড়তে হবে। যে কোনো কোয়েশ্চেন থাকলে আমি বুধবারের ক্লাস আগে আমাকে কোয়েশ্চেন করে নেবে, রেকর্ডিং ফলো করে নেবে। তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। তো কারো যদি কিছু বলা থাকে বলতে পারো, আর না এবার জাস্ট 5 মিনিটের ব্রেক। আমি কিছু নোট করে গ্রুপে শেয়ার করবো। যতদিন মনে পড়ছে আমাদের টেস্টিং মনে হয় শেষ হয়ে গেছিল না, দেখি আমি নোট ওপেন করি। তো জাস্ট একটা ব্রেক আর দিচ্ছে না, তাহলে কন্টিনিউশন করি একসাথে, কারণ চ্যাপ্টারটা তো তাড়াতাড়ি শেষই হয়ে গেল। তো তাড়াতাড়ি শেষ করতে পারবো, আমরা রিল্যাক্স করতে পারবো। তো আমরা একসাথেই করি, ব্রেক দিয়ে লাভ নেই।